পৃথিবীটা বিষে ভরা, তার মধ্যে যারা জন্মেছে পবিত্র আত্মা নিয়ে তাদের প্রায় শতভাগ পেয়েছে বিষাক্ততা। অন্যথায় যারা মন্দ লোক তাদের বেলায় ওই নীতিটা খেটেছিল, বিষে বিষক্ষয়। ইপ্তি পরপর দুইবার ঠকেছে দুটো নারীর কাছে। প্রথম জন তার জন্মদাত্রী জননী, আর দ্বিতীয় জন তার 4.5 বছরের ভালোবাসা। ইপ্তির যখন 5.5 বছর বয়স, তখন তার প্রতি তার মায়ের দায়িত্ব জ্ঞানহীনতার প্রকাশস্বরূপ বাজে কিছু ঘটে। ক্ষুব্ধ হয় তার বাবা। অতঃপর ভীষণ শান্ত হয়ে তার মাকে জব আর বাচ্চার মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে বলে। অবিলম্বে তার মা নিজের ক্যারিয়ারকে বেছে নেয়। অতঃপর বিচ্ছেদ, আলাদা হয়ে যায় তার বাবা মা। ব্রোকেন ফ্যামিলিতে ইপ্তির শৈশব কাটে। ইপ্তির বেড়ে ওঠা তার বাবার কাছেই, বাবা দাদি ইপ্তি, ছোট সংসার। ইঞ্জিনিয়ারিং করার সময় ইপ্তির সাথে তার ব্যাচমেট রাফার পরিচয় হয়। পরিচয়টা এত জলদি যে একটা প্রণয়ের সম্পর্কে রূপ নেয় তা বিস্ময়করই ছিল বটে। 4.5 বছরের সম্পর্ক, হঠাৎ জানতে পারে তার এক বন্ধু বিয়ে করেছে। ছবিতে দেখতে পেল বন্ধুর বিবাহিত স্ত্রী হিসেবে তারই প্রেমিকা হাসি মুখে দাঁড়িয়ে আছে পাশে। সামাজিক মাধ্যমে বিয়ের ছবি ছেড়েছে, ক্যাপশনে ছিল প্রণয় থেকে পরিণয়। অবিশ্বাস্য লেগেছিল বিষয়টা ইপ্তির কাছে। পরের দিনই রাফা তাকে টেক্সট করে, ইপ্তি, ইফ ইউ ওয়ান্ট টু হেট মি ইউ ক্যান, বাট ফার্স্ট আই নিডেড টু সিকিউর মাই ফিউচার। এই জন্য বিয়ে করে ফেললাম, আর হাজব্যান্ড হিসেবে তোমাকে চুজ করলাম না। যেহেতু তুমি আমার বয়ফ্রেন্ড ছিলে, সো একটু এক্সপ্লেনেশন দিচ্ছি। নিঃসন্দেহে তুমি মানুষ হিসেবে চমৎকার, কিন্তু শুধু একজন চমৎকার মানুষ দিয়ে সারাটা জীবন চালানো যায় না। দায়িত্ববোধ লাগে, পার্টনারকে বোঝা লাগে। তুমি অসম্ভব পজিটিভ একজন মানুষ। আমার সাফোকেটেড লাগতো ইপ্তি, এত ভালোবাসা নেওয়া যাচ্ছিল না আর। রাদিফকে দেখে তখন মনে হলো ওর সাথে আমি হ্যাপি থাকবো, তাই একটু স্বার্থপর ও সুবিধাবাদীর মতো কাজ করলাম। ইচ্ছে করলে মাফ করে দিও আমায়, নয়তো যা খুশি করো। শুধু দীর্ঘশ্বাস ফেলো না আর অভিশাপটা দিও না। এগেন আই সাউন্ড লাইক আ সেলফিশ, বাট কিচ্ছু করার নেই, একটাই লাইফ, কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করতে পারবো না। সরি অ্যান্ড থ্যাঙ্কস ফর লাভিং মি। ইপ্তি রিপ্লাই করতে পুরো 2.5 দিন সময় নিয়েছিল, তারপর ছোট্ট করে বলেছিল, আমার ভালোবাসা যদি কারো গলার ফাঁসির দড়ির মতো লাগে, তবে তার মতো অযোগ্য আমার জন্য দ্বিতীয়টা হবে না। থ্যাঙ্কস ফর লিভিং মি। তারপর ব্লক। রাফা ও রাদীপ দুজনকে সবখান থেকে ব্লক করে রেখেছিল ইপ্তি। ভালোবাসা তেমন আহামরি কিছু না, শুধু হয় কি মাঝে মাঝে একা লাগে, মাঝে মাঝে সব কিছু বিষণ্ণ লাগে, মাঝে মাঝে গোটা দুনিয়াটাকেই অসহ্য লাগে। এইভাবেই 2.5 মাস কাটার পর ইপ্তি নিজেকে সামলে নিয়েছিল। বিচ্ছেদের আজ 5 বছর পেরিয়ে গেছে। ইপ্তির বয়স 24 থেকে 29 হওয়ার মধ্যবর্তী এই 5 বছরের জার্নিতে ইপ্তি অসম্ভব ম্যাচিওর হয়েছে, স্বভাব পরিবর্তনে ভীষণ গম্ভীর, পর্যবেক্ষণশীল আর দায়িত্ব জ্ঞান সম্পন্ন হয়েছে। সঙ্গে যে জিনিসটা তার মধ্যে ভীষণ করে মিশে আছে তা হলো একটা ভুল ধারণা, নারী মাত্রই ছলনাময়ী। ইপ্তি গতকালই কাজীপাড়ার বাসা থেকে তাদের গুলশানের এই বাসায় চলে এসেছে। এখন রাত 11:30 বাজে। বেডে হেলান দিয়ে শুয়ে সিগারেট টানছে ইপ্তি। পৃথিবীর সবচেয়ে মারাত্মক আসক্তি হলো নারী আসক্তি। নারীর প্রতি টান দমে এলে সিগারেটের প্রতি টানটা অদমনীয় হয়ে আসে। অন্য হাতে ফোন স্কল করতে করতে সে ব্যঙ্গাত্মক হাসলো। আচমকা দরজা খোলার সামান্য শব্দে ইপ্তি সচকিত হলো। ডানে তাকিয়ে দরজার কাছে সাদেক সাহেবকে দেখে ইপ্তি দ্রুত সিগারেটটা অ্যাস্ট্রেতে ফেললো। সাদেক সাহেব তা দেখে বললেন, ফেলার প্রয়োজন নেই, তুমি স্মোক করো, এটা আমার অজানা নয়। ইপ্তি তাতে হেসে বলল, সে তো তুমিও করো, তাই বলে যেমন বাপের পাশে বসে লাইটার চাইতে পারি না, তেমন বাপের সামনে ধোঁয়া ওড়াতে পারি না, এটুকু কর্তৃত্ব তো রাখতেই হয়। সাদেক সাহেব হেসে ইপ্তির পাশে এসে বসলেন। ইপ্তি জিজ্ঞেস করলো, কিছু বলবে আব্বু? না, এমনি দেখে যাচ্ছিলাম। ঘুমিয়েছো কি না? তোমার মন খারাপ? না বেটা, মন খারাপ টারাপ না। সত্যি বলছো আব্বু? সাদেক সাহেব প্রত্যুত্তরে অল্পক্ষণে নীরবতা দিলেন। ইপ্তি লম্বা করে শ্বাস টেনে বলল, গান শোনাবো? সাদেক সাহেব গুমোট হতে হতেও হলেন না। ইপ্তির এই কথাটি শুনে প্রফুল্ল চিত্তে বললেন, নিশ্চয়ই নিশ্চয়ই, দাঁড়াও গিটারটা নিয়ে আসি। ইপ্তি গিটারটা এনে আরাম করে বসলো। বাবার দিকে তাকিয়ে মিহি হেসে সুর তোলা শুরু করলো। এরপর গলার আওয়াজও যোগ করলো সেই সাথে, আমার জন্য আলো জেলো না কেউ, আমি মানুষের সমুদ্র গুনেছি ঢেউ। এই স্টেশনে চত্বরে হারিয়ে গেছি, শেষ ট্রেনে ঘরে ফিরবো না না না। পুরো গানটা ইপ্তি গাইল অনেকটা সময় ধরে। এক পর্যায়ে গিয়ে সাদেক সাহেব ফট করে ইপ্তির বিছানায় শুয়ে পড়ে বললেন, এত জোশ কাশছে বাবু, ঘুম পেয়ে গেছে, গাইতে থাক, শান্তিতে ঘুমাই। ইপ্তি থেমে গেল, কপালে আঙুল ডলে বলল, নিজের রুমে যাও। কেন? জোয়ান ছেলের সাথে ঘুমোতে হয় না। তোর গার্লফ্রেন্ড রাগ করবে? ইপ্তি এই পর্যায়ে না হেসে পারল না। হ্যাঁ, সাদেক সাহেব জিজ্ঞেস করলেন,
গার্লফ্রেন্ডটা কি সিগারেট? ইপ্তি এবার শব্দ করে হেসে বলল, হ্যাঁ, আমি ঘুমোচ্ছি, তোর গার্লফ্রেন্ড ব্রেকআপ করলে করুক, গুড নাইট। নতুন বাসায় মাকে নিয়ে অরণির 3.5 মাস কাটলো। এই 3.5 মাসে বেশ কিছু সুন্দর সুন্দর ঘটনা ঘটেছে। মিস তনুজার সাথে আয়েশা ও অরণি দুজনেরই দারুণ সখ্যতা করেছে। আয়েশা নতুন পরিবেশে মানিয়ে নিয়েছে, সেই সঙ্গে রোজ রোজ এটা সেটা নতুন ধরনের খাবার রান্না করে অরণিকে খাওয়ানো যেন তার অভ্যাসে পরিণত হয়েছে। মেয়েটা আয়েশ করে খাবে, এরপর সুন্দর সুন্দর প্রশংসনীয় কিছু বাক্য বলবে, যেমন মামুনি জাদু জানো, মামুনি সেরা সেরা, অতুলনীয়, মনে হচ্ছে জনম সার্থক, আরও নানান কথা। এসব শুনে আয়েশার খুশি ধরে না। রান্নাটা সে ভালো পারে, রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করে। অরণিও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছে, মাকে যতটা পারে সময় দেওয়ার চেষ্টা করে। ক্যাম্পাস, টিউশন, ক্লায়েন্ট এসব সামলে উঠে মাকে যতটা সময় দেওয়া যায় দিচ্ছে। এ থেকে সে রাতের ঘুম কমিয়ে নিয়েছে একদম। 4 ঘন্টাও ঘুমোতে পারছে না গত মাস ধরে। অরণির প্রথম দুশ্চিন্তা হলেও এখন তা লাগছে না। এখন সে টের পাচ্ছে মাকে নিয়ে সে অন্য কারো দয়া ছাড়াই চলতে পারবে। একটু কষ্ট করলে দুইজনে বেশ ভালোভাবেই চলতে পারবে। এসব সুন্দর সুন্দর ঘটনার মধ্যে আরও কিছু ঘটেছে, তবে সেগুলোকে সুন্দর বলা যায় কি না জানা নেই। হয়তো সুন্দর, হয়তো অন্য কিছু, তবে কুৎসিত মোটেও নয়। ইপ্তি যতবার এই বাসায় আসছে সম্পূর্ণ কাকতালীয়ভাবে অরণি নিজের প্রতি ইপ্তিকে আকর্ষিত করার জন্য কিছু তো করছেই। এই তো গত মাসের কথা, সাদা কুর্তা পরে ছাদে দাঁড়িয়েছিল অরণি। তখন সন্ধ্যা করে আচমকা বৃষ্টি নামে। মেয়েটা ফ্ল্যাটে না ঢুকে সেখানে দাঁড়িয়ে পাখির ডানার মতো 2 হাত ছড়িয়ে মুখখানা আকাশের দিকে ঘুরিয়ে রাখে। ঠোঁটের ভাঁজে ভাঁজে জল আর কোনায় অপ্রশস্ত হাসি। ইপ্তি সিঁড়িঘরে থেকে আর ছাদে প্রবেশ করার দুঃসাহস দেখায়নি, উল্টে ফিরে গেছিল নিজের ফ্ল্যাটে। তারপর এমন এক অবস্থা হলো, ইপ্তি ছাদে যাওয়া বন্ধ করে রেখেছে। মেয়েটা তখন নিয়মিত যাওয়া আসা শুরু করে বারান্দায়। রাতভর বারান্দায় বসে ল্যাপটপে ডুবে থাকে। একটা মানুষ না হেসে এতক্ষণ থাকতে পারে? এত বোরিং একটা লাইফ লিড করে এই মেয়েটা। ভাবতে গেলেই ইপ্তির চোখ মুখ কুঁচকে আসে। তারপর থেকে তো ওই বাসায় যাওয়াই বন্ধ করে রেখেছে। আজ এক জরুরি কাজ পড়ে গেল, বোধহয় আসতেই হলো এখানে। তার সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সময় অরণি তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামছিল। অসহ্য অসহ্য অসহ্য, মেয়েটা পিছু ছাড়বে না। না ভেবেই ইপ্তি ফট করে বলে বসলো, স্টক করছেন কেন, কি সমস্যা? থতমত খেয়ে গেল অরণি, তাকালো ডানে বায়ে, এরপর নিজের দিকে, সবশেষে ইপ্তির দিকে। চোখ বড় বড় করে তাকিয়ে জিজ্ঞেস করলো, আসার পথে ব্রেনকে রাস্তায় ফেলে আসছেন নাকি মলম পার্টিরা দিয়ে দে বলে নিয়ে গেছে? তীব্র তেজ মিশ্রিত ঝাঁঝালো আওয়াজ শুনে ইপ্তি কেসে উঠল। সে কেন এমন কথা বলল? বিপরীতে মেয়েটা কি করে এমনটা বলতে পারলো? ইপ্তি ভাবতেই পারছে না। পরিস্থিতিটা কাটিয়ে ওঠা ইপ্তির দ্বারা সম্ভব হচ্ছে না। সে কি বলবে এখন? আবারও তাকালো সামনের মেয়েটির চোখে। সেই চোখের দৃষ্টি অসম্ভব দৃঢ়, জ্বলন্ত অগ্নি, যেন এখনই ভস্ম করে ছাড়বে। ইপ্তি শ্বাস ফেলে বলল, আমি মনে হয় পাগল হয়ে যাচ্ছি, যেখানে সেখানে পাগলামো করে বেড়াচ্ছি। অরণ্যের কঠোরতা কিছুটা নেমে এলো, তবে গাম্ভীর্য এক বিন্দুও সরল না। সেভাবেই বলল, ডাক্তার দেখান। ইপ্তি অপমানিত বোধ করতে করতেও করল না, থমথমে গলায় বলল, ঠিক আছে। বিপরীতে অরণি পাশ কাটিয়ে চলে গেল। এবার বেচারা ইপ্তি বহু কষ্ট পেল, সেই সঙ্গে অপমানিতও বোধ করল। এমন মেয়ের প্রতি দুর্বলতা আশা ছিল তার? মেয়েটার ঝাঁঝি তো সহ্য করে এগিয়ে যাওয়া যায় না। অরণি বাসা থেকে বের হয়ে ক্যাম্পাসে গেল। সেখানে তাবাস্সুমের সাথে দেখা হলো। তাবাস্সুম এখন আগের মতো রসিকতা করলেও অরণি প্রাণ খুলে হাসে না। ওপরে ওপরে যা হাসে তাতে দুঃখবোধটা তাবাস্সুমের মধ্যেও এসে যায়। অরণিকে দেখে সে এগিয়ে এসে বলল, বন্ধু জলিলউদ্দিন আমাকে প্রপোজ করেছে। অরণি কপাল কুঁচকে বলল, এরপর? রিজেক্টেড। কেন, তোর না ক্রাশ? প্রচুর ক্রাশ আমার। ক্রাশ জিনিসটা আসলে পরিবর্তনশীল, আজ এখানে কাল সেখানে পরশু অন্যখানে, এইভাবেই চলে। ও আচ্ছা। তাবাস্সুম এক হাতে অরণিকে জড়িয়ে ধরে বলল, দোস্ত বল, তুই কেমন আছিস? ভালো আছি, তুই ভালো? তাবাস্সুম ছলছল চোখে তাকিয়ে বলল, তোর দুঃখবোধ আমাকে কাঁদাচ্ছে, আমি ভালো থাকতে পারছি না কেন? অরণির খুব খারাপ লাগলো। সে অসহায় চোখে তাবাস্সুমের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারল না। ফ্ল্যাটে আয়শা একাই আছে। মেয়ের জন্য আজ কিছু নাড়ু আর আচার বানাচ্ছে সে। পুরো ফ্ল্যাটটা গোছানো হয়ে গেছে। এই 3 মাসের অক্লান্ত পরিশ্রমে অরণি মায়ের সাথে মিলে সংসারটা সাজিয়ে ফেলেছে। হঠাৎ কলিং বেল বাজায়। আয়েশা হাত ধুয়ে এগিয়ে যায় ওই দিকে। দরজা খুলে সামনে তনুজাকে দেখে মুচকি হাসল সে। তনুজা নিজেও ঠোঁটে মিহি হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। সে ঠোঁট চেপে হেসে বলল, ভেতরে আসতে পারি? আয়েশা গাল ভরে হাসল, নিশ্চয়ই। তনুজা ভেতরে চলে এলো।
একটা ভালো সুঘ্রাণে সে আমোদিত হয়ে বলল, আপু কি বানাচ্ছেন? আয়শা তনুজাকে নিয়ে কিচেনেই চলে এলো। তারপর দেখালো কি কি বানাচ্ছে। তনুজা তাতে বলল, আপনার রান্নার হাত ভীষণ ভালো, আপনি চাইলে কুকিং ক্লাস করাতে পারেন অনলাইনে। বর্তমানে কিন্তু খুব চলছে এসব, সব ধরনের সুবিধা হাতের নাগালে আছে। আমাদের উচিত কাজে লাগানো। আর আপনি যা রাঁধেন না, 2-3টে রেসিপিতেই ফলোয়ার কয়েক হাজার হয়ে যাবে, দেখে নেবেন। আয়শা প্রশংসনীয় বাক্যে লজ্জা পেল। মেয়ে ছাড়া কোনোদিন কেউ তার প্রশংসা করেনি। বিয়ের পর তো যেন সবকিছু নিখুঁত করা শ্বশুরবাড়ির একটা দাবি ছিল। একটু এদিক সেদিক হলেই বরঞ্চ খোঁটা শোনা লাগতো। সেখানে তার প্রচণ্ড ভালো কিছুতেও কারো প্রশংসা, এটা চাহিদা থেকে মুছেই গেছিল অগোচরে। তনুজা বলল, পুজোর ছুটিতে কলেজ অফ, একা একা লাগছিল, তাই আপনার কাছে চলে এলাম। ভালো করেছো, একা একা থাকা ভালো লাগে সারাদিন? তুমি এলে আমার ভালোই লাগে, আর তোমার সঙ্গ আমার ভীষণ পছন্দ। তনুজা প্রশস্ত হাসলো। আরও কিছুক্ষণের কথোপকথনে হুট করে আয়শা জিজ্ঞেস করলো, তনুজা আমি কি তোমাকে ব্যক্তিগত প্রশ্ন করতে পারি? তনুজা কিছুটা থমকালো, পরপর মাথা নেড়ে বলল, অবশ্যই পারেন। আয়শা সময় নিয়ে শুধালো, তুমি বিয়ে করনি? তনুজা মিহি হাসলো, আপু আমি ডিভোর্সি। আয়শা ব্যাপারটা কিছুটা আন্দাজি করে নিয়েছিল। সাধারণত বিবাহিত আর অবিবাহিত মহিলাদের মধ্যে কিছুটা দৈহিক গড়নের পার্থক্য থাকে। তনুজাকে দেখে বিবাহিতই মনে হয়, কিন্তু স্বামী যেহেতু নেই তাই আয়েশার ধারণায় ছিল এমন কিছু। কৌতূহল তার দমছে না, এদিকে আর কিছু জিজ্ঞেসও করতে পারছে না। তনুজা নিজ থেকে তাই বলল, আমার বিয়ে হয়েছিল 17 বছর বয়সে, ডিভোর্স 23 বছরে। তারপর মামার কাছে থেকে পড়াশোনা শেষ করি, একটা ভার্সিটির লেকচারার ছিলাম। কিছু বছর পর ওই জবটা ছাড়তে হয়, আর এখন এখানে চলে আসি। কি স্মুথলি নিজের জীবনের স্রোতের দিক অল্প কয়েকটা শব্দে জানিয়ে ফেললো। অবাক হয়ে আয়েশা জিজ্ঞেস করলো, তোমার তো সুযোগ ছিল, আবার বিয়ে করনি কেন? বিয়েই সব? আয়েশা থতমত খেয়ে গেল, না, কিন্তু আর কারোর প্রতি ভালোবাসা আসেনি। এসেছিল তবে। তনুজা চোখে হাসলো। ইমতিয়াজ তালুকদার শুদ্ধ, একটা নেশা, একটা আবেগ, একটা অদ্ভুত চিনচিনে সুর, একটা হাসতে থাকা মুখ, কোকড়া চুলো ছেলের গজ দাঁতের হাসি। ছেলেটা কথায় কথায় চুলগুলোয় হাত বুলিয়ে হাসতো, সুখে হাসতো, ব্যথায় হাসতো, রেগে গিয়েও হাসতো, অসম্ভব যন্ত্রণায় কান্না করার বদলেও হাসতো। গান গাওয়ার উপরে প্রবল ঝোঁক ছিল, তারও অধিক ঝোঁক ছিল আমার উপরে। সে গান গাইতে ভালোবাসতো, চিঠি লিখতে ভালোবাসতো, প্রতিটি পঙ্গতি আমাকে উৎসর্গ করে দুষ্টু হাসতে ভালোবাসতো। আমার প্রতি তার দুর্বলতা আমাকে অবাক করত প্রতিনিয়ত। যেই ভালোবাসা আমি আজন্ম চেয়ে এসেছি, সেই ভালোবাসা না চাইতে এই ছেলেটা আমাকে দিয়ে ছেড়েছিল। আয়শা মন্ত্রমুগ্ধের মতো শুনে গেল। তনুজাকে থামতে দেখে জিজ্ঞেস করলো, তবে তার মতো কি সমস্যা ছিল? এক বুক যন্ত্রণার সাথে তনুজা হাসলো। সে আমার চেয়ে 8 বছরে ছোট একটা পাগল ছেলে ছিল, আমার স্টুডেন্ট ছিল। আজ আমার 39 বছর, ছেলেটা পুরুষ হয়েছে, তার 31 বছর। একটা কাঁটা এসে বিঁধল আয়েশার গলায়, হাঁসফাঁস লাগলো তার। পৃথিবীতে ভালোবাসার মতো অসহায় জিনিস দ্বিতীয়টা হয় না। যার থেকে চায় তার থেকে পায় না, যে দিতে চায় তার থেকে নিই না। আশ্চর্য সব। এমন সময় তনুজার ফোনে কল এলো, একটা প্রাইভেট নাম্বার থেকে। সে ড্রয়িং রুম সংলগ্ন বারান্দাটিতে চলে এলো। কল রিসিভ করে কিছু বলল না, চুপচাপ বিপরীত ব্যক্তিটির কথা বলার অপেক্ষায় রইল। অথচ যেই লোকটা কল দিয়েছে সেও কথা বলছে না, বড় বড় শ্বাস ফেলছে। সেই নিঃশ্বাসের শব্দ ভীষণভাবে শোনা যাচ্ছে। তনুজা আরও চুপ হয়ে গেল, থমকানো নজরে একদিকে তাকিয়ে রইল। নিঃশ্বাস ফেলতেও যেন ভুলে গেল। ওর পাশের ব্যক্তিটি আরও অস্থির হলো। এভাবে 5 মিনিট কেটে গেল। সে অধৈর্য গলায় বলল, আমি কি বাতাসের সনসন ভন ভন আওয়াজ শুনতে কল দিয়েছি? একটু কথা বলেন, হ্যালোটাই অন্তত বলেন। শ্বাসও নিচ্ছেন নিঃশব্দে, কি চাইছেন? দম বন্ধ হয়ে মরে যায়? যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন, ফাইন, আমি মেনে নিয়েছি, কিন্তু মাঝে মাঝে একটু কল দিয়ে আপনার আওয়াজটাও শুনতে পারবো না? সব সময় তো কল করি না, অমন করেন কেন? এই পর্যায়ে এসে পুরুষালী আওয়াজটায় বাচ্চামো আহ্লাদ শোনা গেল। তনুজা না হেসে পারল না। এই পাশের হাসির শব্দ শুনতেই কলের ওই পাশে থাকা ভদ্রলোক একটা হার্টবিট মিস করলো। বুকে হাত ডলতে ডলতে ডাকলো, মিস তনুজা। তনুজা দ্বিতীয়বারের মতো থমকে গেল। তার কাজই যেন আজ শুধু থমকানো, কথা তো বলছেই না, আওয়াজও করছে না। তারপর অনেক অনেক চেষ্টা করে সে বলতে সক্ষম হলো, বলো শুদ্ধ, কেমন আছো তুমি? না, শুদ্ধ আর পারল না। বুকে হাত রেখে সোজা বেডের উপরে পড়ে গেল। সামান্য শব্দে তনুজা ভরকালো, জিজ্ঞেস করলো, কি হয়েছে?
এই কণ্ঠস্বরটাই পাষাণ্ড মানুষটার গলার আওয়াজ শুদ্ধর কাছে কি সেটা কিভাবে বোঝাবে তাকে? আজ কত বছর পর তনুজা তার নাম ধরে ডাকলো। এই সুখে আগামী কয়েক ঘন্টা সে এইভাবে চিত হয়ে পড়ে থাকবে। শুদ্ধকে কথা বলতে না দেখে তনুজা ডাকলো, শুদ্ধ। বুকে হাত রাখা অবস্থায় শুদ্ধ আবেশে চোখ বুজল। মরে গেছি। অরণির প্রতিদিনকে দিন ইপ্তির অনুভূতি বেড়েই চলেছে। এখন ইপ্তি এই বাসাতেই এসে থাকা শুরু করেছে। দূরত্ব যেহেতু কাছে টানছে, এবার কাছে থেকেই দেখবে। দেখা যাক নৈকট্য দূরত্ব বাড়ায় নাকি সব ধরনের সংশয় মেটায়। বারান্দায় বসে সিগারেট টানছিল ইপ্তি। অরণি ল্যাপটপ নিয়ে বারান্দায় আসতেই সিগারেটের ধোঁয়ায় কেসে ওঠে। আবার ফিরে যেতে নেবে এমন সময় ইপ্তি ডেকে ওঠে, কেসে কি মনোযোগ আকর্ষণ করতে চাইছেন আপু? অরণি কটমট করে তাকিয়ে বলল, ডাক্তার দেখানোতে এত গাফিলতি কেন করেন ইফতেখার? আপনি ডাক্তারি কেন পড়েননি? আপনার কাছে দেখাতাম। আমি ডাক্তার হলে আপনাকে সিগারেটের ছাই পানিতে গলে ইনজেক্ট করাতাম। এতে কি বিশেষ কোনো উপকার হয় আপু? অবশ্যই হয়, এতে দুনিয়া থেকে পাগলের পরিমাণ কমে যায়। আমাকে মেরে ফেলার এত ইচ্ছা? তবে আসুন ফ্ল্যাটে, গলা টিপে ধরুন। এই প্রথম অরণ্যকে তার সাথে ঝগড়া সুরে রসিকতা করতে দেখলো ইপ্তি, তাই নিজেও এতগুলো কথা বলে ফেলল। অথচ শেষ কথার প্রেক্ষিতে অরণ্যের জিজ্ঞেস করা প্রশ্নটা শুনে লজ্জায় ইপ্তি সম্পূর্ণ লাল হয়ে পড়ল। বারান্দায় আর এক মুহূর্ত মেয়েটার সামনে দাঁড়াতে পারল না। আর একটু দাঁড়ালে হয়তো ইপ্তির অসংবেদনশীল মনটা বলে উঠত, সে আসলে নৈকট্য চাইছে, কেননা অরণি জিজ্ঞেস করেছে। স্পর্শ চাইছেন? ভার্সিটি থেকে টিউশনিতে গেল অরণি। ওর স্টুডেন্টের নাম মিথি, দেখতে ভীষণ মিষ্টি। হাসলে গালে টোল পড়ে বলে মিথি সারাটাক্ষণ হাসতে থাকে। নিজেকে সুন্দর দেখানোর জন্য মেয়েরা সবই করে। কেউ কেউ তো কাঁদতে গিয়েও আয়না দেখে, কিভাবে সুন্দর করে কাঁদা যায় তার অনুশীলন করে। অরণিকে দেখে মিথি গাল ভরা হাসি দেখিয়ে সালাম দিয়ে বলল, কেমন আছেন ম্যাম? অরণি সালামের জবাব দিয়ে বলল, এই তো ভালো আছি, তুমি? আমিও ভালো। ওকে, গতকালের পড়া করেছো? মিথি দুই ধারে মাথা নেড়ে নেতিবাচক জবাব দিল। অরণি জিজ্ঞেস করলো, কেন? আসলে ম্যাম, গতকাল কি হয়েছে জানেন? আমার বয়ফ্রেন্ডের সাথে আমার ফার্স্ট ডেট ছিল। ফিরতে ফিরতে রাত 9টা বেজে গিয়েছিল, এসে আর পড়া হয়নি। অরণি বড় করে শ্বাস ফেলে বলল, সামনে এইচএসসি আর এটা তোমার ডেটের সময়? মিথি হিহি শব্দ করে হেসে বলল, অসময়ও তো নয় ম্যাম, তাছাড়া হিসেব করে সময় মিলিয়ে কাজ করা যায় না, যখন করে ফেলা হয় তখনই তার সময়। বুঝলাম, ফিজিক্স বের করো। মিথি বই বের করতে করতে আর চোখে তাকালো অরণির দিকে, ঠোঁট চেপে জিজ্ঞেস করলো, ম্যাম, আপনি কোনোদিন ডেটে যাননি? এত বাড়তি কথা বলে মেয়েটা। অরণের ইচ্ছে করলো নিজের কপাল চাপড়াতে, অথচ তা করতে না পেরে সে অসহায় চোখে তাকিয়ে রইল। থমথমে গলায় বলল, পড়ায় ফোকাস করো। জেদি, দুষ্টু ও অসম্ভব মিশুক মিথি 2 মিনিট পরে আবারও জিজ্ঞেস করলো, ম্যাম, আপনার বয়ফ্রেন্ডের নাম কি? অরণি শুনেও শুনল না যেন। মিথি এরপর বলল, আমার ইয়ের নাম জিকু। আমার 3 বছরের সিনিয়র, পুরান ঢাকাইয়া। বাপজান মানবে না, এই জন্য এইচএসসির পর পালাবো। ম্যাম, আপনি বিবাহ করবেন না? তার সম্পূর্ণ কথা ঠাট্টার সুর ছিল। এখনকার এই বাচ্চা কাচ্চারা বড় ছোট মানে না, কার সাথে কি বলা লাগে তাও বোঝে না। অরণি হতাশ হয়ে ভাবল সেই সব। প্রচণ্ড ধৈর্যর সাথে বলল, তুমি কোন কোন টপিকে উইক আমাকে জানাও, আজ সেগুলো প্র্যাকটিস করব। মিথি বলল, আমি আন্ডারস্ট্যান্ডিংয়ে উইক ম্যাম। জিকুর কলকাতা বলার জন্য মুখ খুলে বললে আমি কুত্তার বাচ্চা শুনতে পাই, এরপর ঝগড়া লাগিয়ে দেই এই বলে। ওই বাঙ্গিরফু, তুই আমারে কুত্তার বাচ্চা কইলি কোন সাহসে? মিথি একটু থামলো, চরম হতাশ গলায় বলল, আপনিই বলেন ম্যাম, এভাবে কি চলে? ধৈর্য অধৈর্যের বর্ডারে দাঁড়িয়ে অরণি বলল, ফার্স্ট পেপারে কোনো সমস্যা নেই তাই তো? মিথি এবার পড়ায় মন দিল। অরণি যেন হাঁপ ছেড়ে বাঁচল। ইপ্তির সাথে অরণির দেখা হলো মেট্রো স্টেশনে, দুইজনই বাসায় ফিরছে। ইপ্তি আগ বাড়িয়ে কথা বলেনি, অরণিও না। অথচ দুইজন দুই দিকে না গিয়ে বরঞ্চ 2 হাত ব্যবধানে এগোচ্ছে। আচমকা ইপ্তি লক্ষ্য করলো একটা আধ বয়সী লোক অরণির খুব কাছ দিয়ে এগোচ্ছে। একটু পরপর দূরত্ব কমাচ্ছে। সে হাত ওঠালো ছোঁয়ার তাগিদে, চোখে লালসা। আচমকা ইপ্তির রক্ত মাথায় উঠে গেল। তীব্র রাগ মিশ্রিত চোখে তাকালো সে, খপ করে ধরে ফেলল হাতটা। লোকটা ভয় পেয়ে ইপ্তির দিকে তাকালো। ইপ্তি ওইখানে স্থির দাঁড়িয়ে আছে, রক্তলাল চোখে। হাতের শিরা ফুলে উঠেছে। অরণি তখন অনেকটা এগিয়ে গেছে। লোকটা কিছু বলতে মুখ খুলতেই যাচ্ছিল, অমনি ইপ্তি ঘুষি মেরে বসলো লোকটার বাম চোয়ালে। মুহূর্তেই লোক জড়ো হয়ে গেল এখানে। আশেপাশেও ভিড় ও কোলাহল জমে গেল। ইপ্তি 2 ঘুষিতেই লোকটাকে ফেলে দিয়েছে রাস্তায়। বাকিটা পাবলিক দেখে নেবে। অরণি আওয়াজ পেয়ে এইদিকে তাকিয়ে ভিড় ছাড়া কিছুই দেখতে পেল না। পাশে যে ইপ্তি নেই এইটুকু দেখে স্বস্তির শ্বাস ফেলল। কিছুটা এগোতেই কোত্থেকে যেন পাশে এসে ইপ্তি দাঁড়ালো। অরণি দেখেও চোখ সরিয়ে নিল।
ইপ্তি পাশাপাশি যথেষ্ট দূরত্ব রেখে হাঁটতে হাঁটতে ডাকলো, অরণি। জবাবে ছোট্ট করে বলল, বলুন। ইপ্তি সামনে তাকিয়ে বলল, আপনার প্রতি আমার অসীম কৌতূহল। আমি আগ্রহ দমাতে হিমশিম খাচ্ছি। এমতো অবস্থায় কি করতে পারি? অরণি এতে বিন্দু মাত্র অবাক হলো না, নির্লিপ্তভাবে বলল, ব্যাপার না, সৃষ্টির শুরু থেকে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের প্রবল আগ্রহ। ইপ্তি থমকে গেল সামান্য। আপনি আমার জন্য নিষিদ্ধ? আশেপাশে তাকিয়ে অরণি বলল, হ্যাঁ। আপনি নিশ্চিত? হ্যাঁ। তারা নিজেদের বাড়ির গলিতে চলে এসেছে। এদিকে মানুষের যাতায়াত নেই বললেই চলে। ইপ্তি ভীষণ অবাক হয়ে সেখানেই দাঁড়িয়ে পড়ল। তা দেখে কিছুটা সামনে অরণিও দাঁড়ালো। এগিয়ে গিয়ে মুখোমুখি হলো ইপ্তি, শক্ত গলায় শুধালো, কিভাবে? অরণি চোখে চোখ রাখলো, দৃঢ়তার সাথে বলল, পুরুষ মানুষের প্রতি বিন্দু মাত্র ঝোঁক আমার নেই ইপ্তি। আপনি সুদর্শন, আপনি ব্যক্তিত্ববান, আপনি বড় সুপুরুষ, অথচ আমি এই দিকটায় ভীত সন্তুষ্ট। একই ব্যথা। তবে ইপ্তির কেমন অদ্ভুত অনুভূত হলো। সে কিছু বলতে চেয়েও পারল না, কি বলবে তাও ভেবে পেল না। পাশ কাটিয়ে অরণি চলে গেল। যাওয়ার আগে কোমল গলায় বলে গেল, ইপ্তি, নিজেকে সংযত করুন। আপনাকে কষ্ট পেতে দেখলে আমার ভালো লাগবে না। এরপর কেটে গেল আরও 4 মাস। ইপ্তি নিজেকে সংযত করা তো দূর, কৌতূহলী কদম আটকাতে অবধি পারেনি। সে 1 পা 2 পা করে এতটা দূরে এগিয়ে গেছে যে এখন আর ফেরার পথ নেই। ব্যাপারটা এমন না যে সে প্রেমে পড়েছে অরণির। প্রেম জিনিসটা ভিন্ন, সেরকম অনুভূতি আসেনি এখনো। তবে এর চেয়েও ভয়ঙ্কর কিছু ঘটেছে। অদ্ভুত কিছু, বিশেষ কিছু, অন্যরকম কিছু, ক্ষতিকর কিছু। সেই কিছু একটাকে আমরা চাইলেই অভ্যেস বলতে পারি। ইপ্তির ইচ্ছে করলে গুলশান থেকে অফিস করতে পারতো। ওখান থেকে দূরত্ব কমই বটে, অথচ তা না করে কাজীপাড়ায় ফ্ল্যাটেই থাকছে সে। এখানে শান্তিতেই স্বস্তি বোধ করছে, শান্তি পাচ্ছে। যখনই অস্থিরতায় হাসপাস করতে থাকে, তখনই সে ওপরের ফ্ল্যাটের ভীষণ উদ্ভট মেয়েটাকে ভাবে। সেই মেয়েটা তারও অধিক একাকিত্বে স্থির থাকছে। সে কি মেয়েটার চেয়েও বেশি দুর্বল? সে কেন অল্পতে ভেঙে পড়বে? এসব ভেবে ইপ্তির আর দুঃখ বিলাস করা হয় না। 2-4টে সিগারেট উড়িয়ে কাজে মনোযোগী হয়। অভ্যস্ত কাজগুলোর বিশ্লেষণে সে রোজ ভোরে উঠে বারান্দায় গিয়ে বসে। কাজ করতে করতে বেতের সোফাটিতে জড়সড় হয়ে ঘুমিয়ে পড়া মেয়েটাকে ভোরের প্রথম আলোয় ভীষণ স্নিগ্ধ দেখায়। ইপ্তির দিনের শুরুটা এইভাবেই হয় তাকে দেখে। এরপর অফিস যায়, ফেরে বিকেলের পর। তখন থেকে বারান্দায় বসে স্মোক করতে করতে অপেক্ষায় থাকে মেয়েটির বাসায় ফেরার। খুবই সাধারণ, অথচ ইপ্তি চোখ ফেরাতে পারে না। এমন ভঙ্গিমায় গলির ওই মাথা থেকে এগিয়ে আসতে থাকে মেয়েটা। পরনে সব সময় হালকা রঙের গোল জামা, প্লাজো আর ওড়না। চুলগুলো বেশিরভাগ সময় বিনুনি গাঁথা থাকে। মাঝে মধ্যে হয়তো কোনো রকমে একটা কাটা দিয়ে খোপা করে রাখা। মুখে কখনো কোনো প্রসাধনী ব্যবহার করে না, চোখে সামান্য কাজলও না। ইপ্তির বড় ইচ্ছে করে এই মেয়েকে সাজতে দেখতে, কেননা সজ্জিত অরণিকে কল্পনা করাটা একটু কষ্টসাধ্য ইপ্তির জন্য। অরণি তটস্থ পায়ে যখন এগিয়ে আসতে থাকে, ইপ্তির জলজলে দৃষ্টি এক মুহূর্তের জন্য অন্যত্র যায় না। তখন সে নিষ্পলক দেখে, যেন 1 সেকেন্ড অন্যদিকে তাকালে সেই 1 সেকেন্ডই অরণিকে দেখা থেকে সে বঞ্চিত হবে। মাঝে মধ্যে ইপ্তি ছাদেও যায় এখন। অরণিকে সন্ধ্যের দিকে ছাদে পাওয়া যায়। এই সময়টা অরণির বিশেষ সময়। সে তখন ছাদের মোটা রেলিংয়ের উপরে বসে বসে বই পড়ে, চা খায়। তনুজার পোষা বিড়ালটা ছাদে ঘুরঘুর করতে থাকে। ইপ্তি সেই বিশেষ সময় কফির মগ হাতে নিয়ে ছাদে যায়। পুরো ছাদে পদধূলি ফেলতে ফেলতে কফি শেষ করে। আর চোখে অরণিকে সে দেখতে থাকে। কফি শেষ হতেই চলে আসে। অরণিকে কিছু বলে না সে। অরণি নিজে থেকেও কিছু বলেনি কোনোদিনও। আজ পূর্ণিমা, সন্ধ্যের আকাশটা ভোরে সূর্য ওঠার আগ মুহূর্তের আকাশের মতো দেখা যাচ্ছে ঠিক। কেমন মিষ্টি জ্যোৎস্না, মন খুশি হয়ে যায় এমন দিনে। একই প্রস্তুতি নিয়ে ইপ্তি কফি বানিয়ে ছাদে এলো আজও। পরনে তার অলিভ রঙের টি শার্ট, কালো ট্রাউজার। ছাদের দ্বারে পা রাখতেই এক নজরে পুরো ছাদে চোখ বোলাতে লাগলো ইপ্তি। কার্নিশে চোখ আটকে গেল তার, বিস্মিত হলো সে। অরণির পরনে হালকা রঙের একটা শাড়ি। সেই প্রথম তাকে শাড়ি পরিহিত দেখলো। সন্ধ্যে সন্ধ্যে সময় বলে ঠিক রংটা বোঝা যাচ্ছে না। চুলগুলো খুলে একপাশে এনে রাখা। প্রসাধনী ছাড়া মুখটা চাঁদের আলোয় জলজল করছে। হাতে রয়েছে একটা বই, চাঁদের আলোয় বই পড়া যায় না। আরও লক্ষ্য করে ইপ্তি দেখল অরণি আসলে বই পড়ছে না, বইটা ভাঁজ করে কোলের উপরে রেখে দিয়েছে। সম্ভবত বিকেলের পরপর এসেছিল এখানে, তখনই পড়ছিল। আলো নেমে এলে বইটা এখানে রেখে দেয়। ইপ্তি এগিয়ে গিয়ে দাঁড়ালো অরণির পাশে। অরণি মাথা ঘুরিয়ে তাকিয়ে বলল, কিছু বলবেন? ইপ্তি মাথা নাড়ল ইতিবাচকভাবে, অথচ কিছু বলল না। মিনিট 5 নিস্তব্ধতাকে উৎসর্গ করে কাটিয়ে অরণি বলল, বলুন ইফতেখার। ইপ্তি বড় করে শ্বাস টেনে বলল, তোমাকে চাঁদের মতো দেখাচ্ছে।
অরণি মলিন হাসল। পরনির্ভরশীল, এমন প্রশংসনীয় বাক্যের বিপরীতে কেউ যে এমন বাঁকা প্রশ্ন করে ইপ্তির জানাই ছিল না। তাই সে কি বলবে তাও ভেবে পেল না। অরণি আপন মনে বলা শুরু করলো, চাঁদ সে সূর্যের আলোয় নিজেকে আলোকিত করে, তার নিজস্বতা নেই, সে রাতের আধারে আসে, রাত শেষ হতেই বিদায় নেয়। এমন বিশেষণ আমার কাছে প্রশংসনীয় লাগে না। ইপ্তি মুচকি হেসে বলল, চাঁদ সে স্নিগ্ধ, সে সৌন্দর্যের আরও এক নাম, সে বিশুদ্ধতার আর এক নাম, সে জাগতিক সকল আধার শুষে নেয়। দিনের সময় তো কাউকে প্রয়োজন পড়ে না, সে রাতে আসে, সে দুঃসময় আসে। লক্ষ্য করো, এখানে দিন হচ্ছে সুসময় আর রাত হচ্ছে দুঃসময়। তুমি কি তবে চাঁদ নও? এখনো দ্বিধা করবে? অরণি ছল ছল চোখে তাকালো। কিছুটা এগিয়ে গিয়ে ইপ্তি অরণির মাথায় হাত রেখে বলল, একা লাগছে চাঁদের মতো? বিষণ্ণ পৃথিবীটার সকল বিষ ও যন্ত্রণা যেন এক মুহূর্তে শুষে নিল এই দুটো বাক্য। হয়তো বাক্য বিদ্যমান, নমনীয়তা ও মাথায় রাখা ভরসার হাত অরণির ভীষণ রকমের স্বস্তির কারণ হয়ে দাঁড়ালো। আকাশে একটা থালার মতো চাঁদ আলো ছড়াচ্ছে বিক্ষিপ্তভাবে। কি সুন্দর লক্ষ্য করা গেল। পূর্ণিমার জ্যোৎস্নার এক ধরনের বিশেষ বৈশিষ্ট্য আছে, সকল সুন্দর জিনিসের সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে তোলার বিশেষত্ব। ইপ্তির অদ্ভুত লাগলো, এতদিন চোখের জলের সাথে মুক্তোর দানার মতো বিশেষণ বহুবার সে শুনেছে, তবে এই প্রথম বাস্তবিক পক্ষেই তা উপলব্ধি করলো। চোখ বুজে ফেলল অরণি। পরপর তাকালো তার তীক্ষ্ণ দৃষ্টিতে। জলে ভেজা চোখ দুটো অসম্ভব শানিত। গলার আওয়াজে কাঠিন্য চলে এলো নিমিষেই। ততক্ষণ অবধি একটা মানুষ একা নয়, যতক্ষণ সে আত্মনির্ভরশীল হয়ে প্রবল আত্মবিশ্বাসের সাথে আত্মমর্যাদা রক্ষা করে চলে। যখনই সে ঢলে পড়ে তখনই মানুষের প্রয়োজন হয়, একাকিত্ব অনুভূত হয়। ইফতেখার নিজেকে নিজ দায়িত্বে গড়ে নেওয়া মানুষের, আর যাই হোক, মানুষের অনুপস্থিতি উপলব্ধিতে গুমোট হয় না। অরণি বেশ দাম্ভিকতার সাথে কথাগুলো বলল। প্রকৃতিও নিজের দম্ভ দেখালো। ভীষণ প্রশান্ত বাতাস স্থির লাগলো, ভ্যাপসা গরম উপলব্ধ হলো। প্রকৃতি নিজ অহংকার বোধে যখন স্থিরতা প্রকাশ করলো, ইপ্তি তাতে কিঞ্চিত হাসল। ম্যাডাম স্রষ্টা তবে নারী ও পুরুষ সৃষ্টি না করে শুধু এক পক্ষকে সৃষ্টি করত। ইপ্তি থামল। কিছুটা ঝুঁকে এসে চোখে চোখ রেখে ফিসফিসিয়ে বলল, পৃথিবীতে পরিপূরক শব্দটা অস্তিত্বর সংজ্ঞায় পড়ে যেত না? অরণি চোখ সরিয়ে অন্যত্র তাকালো। ইপ্তি প্যান্টের পকেটে হাত গুজে টান টান হয়ে দাঁড়িয়ে রইল। আরও মিনিট খানেক, এরপর আস্তে ধীরে প্রস্থান ঘটালো। অরণি সেখানেই বসে রইল মধ্যরাত অবধি। চিন্তা ভাবনা বিক্ষিপ্ত তার, তবে এই অসহ্য রকমের অস্বস্তিপূর্ণ পুরুষের মুখাবয়ব বারবার চোখের সামনে ভাসতে লাগলো। তার এক একটা বাক্য কি পরিষ্কারভাবে শোনা যেতে লাগলো। অরণি চাইছে না এইসব, অথচ মানুষ যা চায় আদতে কি তা পায়? যা পায় তাই কি চায়? আশঙ্কা ও ভীতিতে অক্ষিণ্ণ অস্থিত নড়বড়ে হয়। তব কিঞ্চিত পদাচরণে মোর সর্বাত্মক অবক্ষয় আঞ্জুমান অরণি। ভীষণ ব্যক্তিগত ডায়েরিতে গুটি কয়েক শব্দ লিখে অরণি থামল। শেষবার ছাদে ইপ্তির সাথে মুখোমুখি দেখা হয়েছিল, সেই ঘটনার মাস 2 কেটেছে। এরপর পড়াশোনা কাজে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিল অরণি। আজ তার ফাইনাল সেমিস্টার শেষ হলো। কিছুটা স্বস্তি পেতে যখন বাড়তি ভাবনা মাথায় আনলো, ভীষণ রকমের অস্বস্তিতে মূর্ছাগত হলো সে। ইফতেখার মাহমুদ নামটা কেন এত জ্বালাচ্ছে? অরণি বেশ কিছুক্ষণ ছাদে পায়াচারি করলো। এরপর সিঁড়ি বেয়ে দোতলায় গেল। এক পাশে ইপ্তির ফ্ল্যাট, অরণি অন্য প্লাসের ফ্ল্যাটে কলিং বেল চাপলো। কিছুক্ষণের মাঝে এক সুন্দরী নারী দরজা খুলে মুচকি এসে বলল, আরে বাবারে, কি খবর? ভেতরে এসো। অরণি ভেতরে এসে বলল, ভালো আছেন? তনুজা দরজা আটকাতে আটকাতে বলল, বেশ আছি, তুমি? আমিও, বসো। অরণি লিভিং রুমের ওপাশের একটা সোফায় বসলো। তনুজা কিছু মিষ্টি একটা প্লেটে সাজিয়ে এনে সেন্টার টেবিলে রেখে বলল, মিষ্টি মেয়ে, মিষ্টি খাও। অরণি বলল, এসবের প্রয়োজন ছিল না তনু আন্টি। তনুজা ওখান থেকে একটা মিষ্টি নিয়ে খেতে খেতে বলল, অবশ্যই প্রয়োজন ছিল, তোমার যা বয়স, এই বয়সে বেশি বেশি খাবে। অরণি অসহায় মুখে তাকিয়ে বলল, অথচ আমি হাওয়া খেলেও ফুলে যাই, সেখানে মেনটেন না করে খেলে দেখা যাবে পরের দিন বেলুন হয়ে আকাশে উড়ে গেছি। তনুজা মুখের সামনে হাতের উল্টো পিঠ রেখে হেসে বলল, আমি সব কিছু খেতে পারি, কোনো সমস্যা হয় না। আল্লাহর বিশেষ রহম আপনার ওপরে। তনুজা হাসতে হাসতেই বলল, হ্যাঁ, আমার স্রষ্টা সবাইকে সব দিক থেকেই কষ্ট কেবলই দেন না, তিনি কিছু ক্ষেত্রে স্বস্তিও দেন। অকস্মাৎ অরুণীর হাঁসপাস লাগতে লাগলো। সে সেন্টার টেবিল থেকে পানি উঠিয়ে পুরোটা শেষ করলো। এরপর ছোট্ট ছোট্ট শ্বাস ফেলতে লাগলো। তনুজা নিচু স্বরে শুধালো, অলোকে?
ওপর নিচ মাথা নাড়ালো অরণি। তনুজা বলল, কিছু বলতে চাও? কোনো রকমের ভনিতা না করে সরাসরি বলল অরণি। লাইভ গেমে বিশ্রী রকমভাবে হারের সম্মুখীন হয়ে অনেক কষ্টে একটা কুল খুঁজে পেলাম। এরপর যখন এগেন লাইফ ওয়ান্টস টু প্লে উইথ মি, আমার কি এই গেমে পার্টিসিপেট করা উচিত? তনুজা ভাবুক হলো। গভীর প্রশ্ন। উত্তরের অপেক্ষায় চাতক পাখির ন্যায় তাকিয়ে রইল অরণি। তাকে বড় অস্থির দেখাচ্ছে, তার দৃষ্টি বিক্ষিপ্ত। তার মনের অবস্থা তনুজা হয়তো সামান্য বুঝলো। আড়াআড়িভাবে অরণির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, সেলফ কনফিডেন্ট তুমি? নিঃসন্দেহে। দেন হোয়াই ডোন্ট ইউ গিভ অ্যানাদার চান্স টু প্লে? তনুজা মুচকি এসে ফের বলল, এইবার হয়তো জিতে গেলে। অরণি জিজ্ঞেস করলো, যদি আবারও হেরে যায়? হারলে হারবে, তবে জীবন যুদ্ধে থেমে থাকা চলবে না। প্রথমবার হারবে, দ্বিতীয়বারে হারবে, তৃতীয়বার হারবে, চতুর্থবার আরও বাজেভাবে হারবে, হয়তো পঞ্চমবারে জিতে গেলে। মানছি প্রতিনিয়ত সব কঠিন হতে থাকবে, তাই বলে থেমে থাকলে চলবে? এখন তুমি যদি চতুর্থবারেই থেমে যাও তবে জয়ী হবে কি করে? অরণি তবুও দ্বিধা দূর করতে পারছে না, তার চাহনিতে প্রকাশ পাচ্ছে। সে তনুজাকে বলল, যদি ভীষণ কষ্টে নিজেকে তৈরি করা আমিটাই ভেঙে পড়ি তবে আবার গড়বে। নিজেকে একবার যে গড়তে শিখে যায় সে তো ভেঙে পড়ায় ভীত নয়। যদি দ্বিতীয়বারও না পারি, বারবার পারবে। প্রকৃতি পাষাণ্ডীকে ভেঙে দেয়, পথ চলতি পথে শক্ত হতেও শিখিয়ে দেয়। যদি জীবনামৃত থেকে জীবনের অস্তিত্বই মুছে যায়, যতদিন আয়ু আছে ততদিন বাঁচবে, ততদিন জীবন যুদ্ধে লড়ে যাবে। অরণি প্রশ্ন করতে পারল না আর, নিশ্চুপে বসে রইল। তনুজা উঠে গিয়ে তার পাশে বসলো। তার ডান গালে হাত রেখে মিষ্টি করে হেসে বলল, জীবন আমাকেও একটা বৃষ্টি মোড়ে এনে দাঁড় করিয়েছিল। অনেক অনেক ভেবে বুঝতে পেরেছিলাম আমার গল্পটা সুখের চেয়ে অসুখেই সুন্দর বেশি। তারপর এক মুঠো কষ্টের সাথে আমি একাকী জীবন বেছে নিলাম। আর তাই সঙ্গীর অভাব, সঙ্গের অভাব দুটোই গভীরভাবে উপলব্ধ করি। ভীত আমিটা সুযোগ পেয়েও সুখের দিকে এগোইনি। কিন্তু তোমার ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। তোমার বেলায় কোনো অপ্রেমের কারবার নেই, কোনো অসুখের হাতছানি নেই। তাই আমি যেটা বেছে নিয়েছি তুমি তা নিও না, এমন ভুল করো না। যখন যখন সুযোগ পাবে হাতিয়ে নেবে সঙ্গে সঙ্গে। ফলাফল নিয়ে অত ভেবো না, প্রকৃতির নিয়ম বিচিত্র। ভুলকেও তারা ফুল দেয় কখনো সখনো। এই কখনো সখনোটা কোনো কোনো ক্ষেত্রে হবে না তা বোঝা যায় না আগে থেকে। অরণির চোখ দুটো এবার সংশয়ের বদলে যেন ভিন্ন কিছুই দেখা গেল। তাতে জল জল করছে অন্য কিছু, প্রবল আত্মবিশ্বাসে অর্ধেক জয় এনে দেয়। এই কথা বোধ হয় অরণি এবার টের পাবে। ওদিকে রাত বাড়তে শুরু করেছে। মধ্যরাতে একাকী ঘরে নিশ্চুপ বসে আছে আমজাদ। তার সব গেছে, দুঃখের সাগরে কোনো কুল সে পাচ্ছে না। সবচেয়ে বিশ্রী যে জিনিসটা ঘটেছে তার সাথে তা হলো, সে কিছু বুঝে উঠতে পারছে না সে কি থেকে কি হয়ে গেল। তার এত সুখের একটা সংসার সে নিজের হাতে নষ্ট করলো। সে নিজের ভুল মানছে, মানুষ মাত্রই ভুল হয়। তাই বলে কি আয়শা আর অরণি একবারও খোঁজ নিল না তার? আত্মগরিমায় ভেসে যাচ্ছে আমজাদ। নিজের কোনো দোষ দিতে সে নারাজ। তার চোখে কেবল পড়ছে মেয়ে অস্থির উড়নচণ্ডী দশা। তার মতে পুরুষ মানুষ যা মর্জি করবে, নারী জাতি কেন বাড়ির বাইরে পা রাখার এত সাহস দেখাবে? এত সাহস হয়েছে দুজনে যে তালাকের কাগজ পাঠিয়ে দেয়। অথচ উন্মাদ আমজাদ জানেই না সে সব নির্বোধ অভিযোগ করে বেড়াচ্ছে। অভিযোগগুলো তার প্রাক্তন স্ত্রীর প্রতি ও সেই সন্তানের প্রতি, যে সন্তান তাকে পিতা হিসাবে সকল ধরনের দায় থেকে মুক্ত করে দিয়েছে। ইপ্তি পেশায় একজন আর্কিটেক্ট। এই 30 বছর বয়সে যৌবনের কঠোর পরিশ্রমে বেশ ভালো একটা পর্যায়ে সে নিজেকে এনে দাঁড় করিয়েছে। সম্মান ও গুরুত্ব সবখানে সমানভাবে পায়। আজ একটা প্রজেক্টের কাজ নিয়ে অফিস থেকে আগ্রাও যেতে হয়েছিল। সেখানে রাত হয়ে আসে। এরপর ক্লান্ত শরীরে গুলশান যেতে ইচ্ছে করেনি। ওখান থেকে কাজীপাড়া চলে আসে। ইপ্তি যখন বাড়ির ভেতরে প্রবেশ করলো, করিম বলল, বাজান ভালো আছেন? ইপ্তি মলিন হেসে বলল, চলছে দিনকাল। তোমার কি অবস্থা? আল্লাহই রাখছে। আর চোখে ইপ্তি ছাদের দিকে ইশারা করে বলল, আর ওপরতলার ম্যাডামের? করিম লাজুক হাসলো, আপনার খোঁজ করছিল 2বার। ইপ্তি তাকালো করিমের দিকে। কি জিজ্ঞেস করেছে? করিম মাথা চুলকাতে চুলকাতে বলল, কইছিল বাড়িওয়ালা ছেলে আসবে কবে। আমি এলা কইলাম, তারে দিয়া কি কাম, কি করবেন আমারে কন? হেতি কইল, ইটিস পিটিস করবো চাচা, আপনি করবেন? কথাগুলো বলে করিম সব কপাটি দাঁত বের করে হাসলো। ইপ্তিও হেসে ফেলল তাতে। প্রশ্নাত্মক ভঙ্গিমায় বলল, আচ্ছা। তো আমার প্রিয় বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্তই। এর পরের পর্ব খুব তাড়াতাড়ি আসছে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।